যারা রাষ্ট্রবাদী বিচারধারার সমর্থক, স্বচ্ছতা এবং স্বচ্ছতার সাথে দুর্নীতিমুক্ত সমবায় গড়তে চান, সেই লক্ষ্যে সমবায়দের ভোটে নির্বাচিত হয়েছেন, অনেক লড়াই করে, আবার হাইকোর্টে গিয়েও লড়াই করে আপনাদেরকে ইলেকশন করাতে হয়েছে। আমাদের বিপুল সংখ্যক পূর্ব মেদিনীপুর জেলায় আমরা সমবায়ে নির্বাচনে জিতেছি। এই সংখ্যাটা গত এক বছরের হিসাব 60-এর উপরে হবে, যার মধ্যে নন্দীগ্রামে সরাসরি জিতেছি আমরা 21-22টাতে, আরো 7-8টাতে আমরা গরিষ্ঠ সংখ্যক আসন পেয়েছি। সেখানকার সমবায়রা অনুরোধ করেছিলেন ভোট এড়াতে, যেহেতু ভোটে খরচ হয়, এবং গরিষ্ঠ সংখ্যক আমাদের হাতে রেখেই আমরা সেখানে বোর্ড গঠনের কাজ করেছি। তাই যারা ডাইরেক্টর হিসেবে জিতেছেন, তারা যারা আসতে পেরেছেন, এই সকালের প্রোগ্রাম হয়তো কাঁথি, রামনগর এগুলার সবাই আসতে পারেননি, কোলাঘাট, পাঁশকুড়ার সবাই আসতে পারেননি। মূলত নন্দীগ্রাম এবং পার্শ্ববর্তী যারা এসেছেন, খেজুরিতেও আমাদের বিপুল সংখ্যক সমিতি আমরা জিতেছি, প্রায় 12টা সমবায় আমরা জিতেছি পাশে খেজুরিতে। ভগবানপুর একেও আমরা 5টা সমিতি জিতেছি। তারা যারা এসেছেন যদি একটু দাঁড়ান, আপনাদেরকে আমরা একটু হাততালি দিয়ে সম্বর্ধনা দিতে চাই। যারা এসেছেন একটু দাঁড়ান। মহিলারাও যারা জিতেছেন সমবায়। যেহেতু আমরা সবাই মোদিজির ভক্ত, রাষ্ট্রবাদকে সমর্থন করি এবং ভারতবর্ষের উন্নয়ন আমরা চাই, আপনারা সবাই খবর পেয়েছেন বা পাননি, সেটা হলো বিহারে যে নির্বাচন হয়েছিল, সেখানে এই মুহূর্তে গেরুয়া ঝড়। আমরা আমাদের সরকার গঠনের জন্য দরকার ছিল 122টা আসন। আমরা মোদিজি এবং নীতিশ কুমারজির নেতৃত্বে এই মুহূর্তে এগিয়ে আছি 190টা আসনের কাছাকাছি। ব্যাপক 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 গেরুয়া ঝড়। बिहार का जीत हमारी है, आप बंगाल का बारी है। बिहार का जीत आप बंगाल का তার মানে বাংলা করতে বললে এটাই দাঁড়ায়, বিহারের জয় আমাদের, বাংলায় হবে জয় আমাদের। তাই একদম চিন্তা করবেন না, বিহারেও এসআইআর এর পরে ভোট হয়েছে, এখানেও এসআইআর এর পরে শুদ্ধ পবিত্র ভোটার তালিকায় ভোট হবে এবং এখানে অপশাসন, কুশাসন, নারী নির্যাতনকারী, বেকারের চাকরি চুরি করা, হিন্দুদের উপরে আক্রমণকারীদেরকে আমরা হারাবো, পরিষ্কার করব পশ্চিম বাংলায়। 2021-এ নন্দীগ্রাম যা করেছে, 2026-এ গোটা বাংলা তাই করবে। আপনাদের সকলকে সমবায় অভিনন্দন জানাই। আমাদের বিজেপি কোঅপারেটিভ সেলের যিনি এই তমলুক সংগঠন জেলার দায়িত্বে আছেন, বিশিষ্ট সমবায়ী, প্রাক্তন ডাইরেক্টর কন্ট্রাক্ট কোঅপারেটিভ ব্যাংক এবং অনেক সমবায়ের সঙ্গে যুক্ত পঞ্চায়েত সমিতির প্রাক্তন চেয়ারম্যান নন্দকুমার সুকুমার বেরা মহোদয়, মঞ্চে আমাদের মধ্যে প্রবীণ সমবায়ী, তমলুক এআরডিবির দীর্ঘদিন ধরে পরিচালক এবং চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে কাজ করেছেন, তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন, হরিপুর সমবায় সমিতিতে এখনো নেতৃত্ব দেন মাননীয় মেঘনাথ পাল মহোদয়। আমাদের এই জেলার কোঅপারেটিভ সেলের দায়িত্বে আছেন, নন্দীগ্রাম বিধানসভার দায়িত্বে আছেন, এই ব্লকের
কর্মাধ্যক্ষ, কোঅপারেটিভ ব্যাংকের প্রাক্তন ডাইরেক্টর তারাপদ খাটুয়া, আমাদের দীর্ঘদিনের পঞ্চায়েত সমবায় যার নেতৃত্বে আমরা বয়াল 1-2 এলাকায় নির্বাচনের মাধ্যমে 3টা নির্বাচন ছাড়াও আরো প্রায় 3 থেকে 4টে সমবায় রাষ্ট্রবাদীদের নিয়ন্ত্রণে আনতে পেরেছি। সম্প্রতি ভাই পবিত্রকর, আমাদের আরেকজন সংগঠক সমবায়ী রাষ্ট্রবাদী প্রচারক প্রলয় পাল, নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয় শ্যামল সাউ, নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভানেত্রী শ্রীমতী বর্ণালী মন্ডল মহোদয়া, জেলা পরিষদের 2 সদস্য অরূপ জানা এবং মামনি বন, আমাদের কালীচরণপুর সমবায়ের সম্পাদক চন্দন কুমার দাস সহ 2টি ব্লকের কর্মাধ্যক্ষগণ, 11 জন প্রধান, 10 জন উপপ্রধান এবং প্রায় 30টা সমবায় সমিতিতে যারা নেতৃত্ব দিচ্ছেন, পরিচালক মণ্ডলীতে আছেন এমন সমবায়রা এবং ব্যবস্থাপক মণ্ডল, এই মণ্ডলের সভাপতি সৌমিত্র ভাই এবং পরিচালক অঞ্জন ভারতী সহ যারা ব্যবস্থাপনা করেছেন, তাদের প্রত্যেককে আমি অন্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। এর বাইরেও নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের কনভেনার অভিজিৎ মাইতি থেকে, অশোক করণ থেকে অনেকেই এসেছেন, তাদের প্রত্যেককে আমি নমস্কার জানাই। যেহেতু আমাদের এখানে বসার ব্যবস্থা আছে, আচ্ছাদন আছে, একটু জল আছে, সামান্য আপ্যায়ন আছে, কিন্তু আমাদের বড় কোনো ব্যবস্থা আপনাদের জন্য আমরা করতে পারিনি, অর্থাৎ দ্বিপ্রাহারিক আহারের ব্যবস্থা আমরা করতে পারিনি। তাই সকলে বলে সিদ্ধান্ত নিলেন যে কেবলমাত্র আমি আপনাদের সামনে কোঅপারেটিভ নিয়ে 10-15 মিনিট বলবো। সুকুমার বাবু ধন্যবাদ জ্ঞাপন করে আমরা এই কর্মসূচি সমাপ্ত করব। এছাড়াও এসআইআর এর কাজ, ভোটার ফর্ম ফিলআপের কাজ প্রত্যেকটা এলাকায় প্রত্যেক বুথে বুথে হচ্ছে, তাই সকলেই এই কাজে ব্যস্ত আছেন। তাই আমরা খুব সংক্ষিপ্তভাবে আমাদের এই কর্মসূচিতে প্রথম যেটা সমবায় 7 রঙা পতাকা, তাকে উত্তোলন আমরা করেছি প্রবীণ সমবায়দের সামনে রেখে। আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমেই এই ভাবনা এনেছিলেন, স্বাধীনতার আগে মহাজানি প্রথা বিলোপ করো, সুদখোররা ক্ষুদ্র ব্যবসায়ী কৃষকদের প্রতারিত করছে। সমবায়ের ভাবনা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনাতেই পরবর্তীকালে স্বাধীনোত্তর ভারতবর্ষের স্বীকৃতি পায় এবং সমবায় আন্দোলন গতিশীল হয়। তাই আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে, তাকে তার যে ছবি আছে সেখানে আমরা মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদন করে প্রণাম নিবেদন করেছি। আজকে সমবায় সমিতিগুলোর যেমন নির্বাচিত প্রতিনিধিরা এসেছেন, আমাদের সমবায়ের অংশীদারগণ বা যারা ডিপোজিটার অ্যাকাউন্ট হোল্ডার তারাও এসেছেন এবং সাথে সাথে এই এলাকার কিষাণ ক্রেডিট কার্ড যারা পেয়েছেন কৃষক বন্ধুরা এসেছেন এবং সমবায়ের মাধ্যমে যে এসএইচজি গ্রুপ হয়েছে সেই এসএইচজি গ্রুপ এবং ফার্মার্স ক্লাবের বন্ধুরা তারা এখানে সমবেত হয়েছে। এই সমবেত ব্যক্তিমণ্ডলীর মধ্যে যেমন আমাদের আরবান কোঅপারেটিভ ব্যাংকের অংশীদার বন্ধুরা আছেন, ইআরডিবির অংশীদার বন্ধুরা আছেন, এর বাইরেও আমাদের উইভার্স, আমাদের তন্তুবায় সমবায় সমিতি থেকে, ফিশারম্যান মৎস্যজীবী সমবায় সমিতি থেকে, আমাদের বিভিন্ন স্কুল বিদ্যালয়ে যে এমপ্লয়িজ ক্রেডিট সোসাইটি ইসিসিএস আছে তার সদস্য থেকে শুরু করে আমাদের মার্কেটিং এর সদস্য যারা ইফকোর অনুমোদিত তারা এখানে এসেছেন এবং সর্বোপরি অসংখ্য প্যাক্স, যাকে গ্রামে
এসকেইউএস বা সমবায় বলা হয়, তার লোকেরা এখানে সমবেত হয়েছে। আমরা এই কর্মসূচিটার জন্য স্থান নির্ধারণ করেছি। একদিকে প্রসিদ্ধ পবিত্র সিদ্ধনাথজি মহাদেবের মন্দির রয়েছে, অন্যদিকে এখানে রেয়াপাড়া সমবায় সমিতি, যা রাষ্ট্রবাদীদের দ্বারা পরিচালিত, সেই সমবায় তার ব্যবস্থাপনাতে আমরা এখানে সমবেত হয়েছি। আপনারা জানেন যে কোঅপারেটিভ উইক সেলিব্রেশন প্রথম শুরু হয় 1954 সালে এবং তারপরে প্রত্যেক বছর 14 নভেম্বর থেকে 20 নভেম্বর এই দিনটা শুধু কোঅপারেটিভ উইক নয়, শিশু দিবস হিসাবেও আজকের দিনটা পালিত হয়। আমরা সেই দিনে কোঅপারেটিভ উইক সেলিব্রেশন করছি। এত মানুষজনের উপবিষ্ট আপনারা এবং মায়েরা রান্না বান্নার কাজ ছেড়ে সকালবেলা শীতের সকাল আপনারা এখানে এসেছেন এই কর্মসূচি পালনের জন্য। আমরা মনে করি যে আমাদের দেশে কেন্দ্রে একটি সরকার রয়েছে, রাজ্যে একটি সরকার রয়েছে, তৃতীয় সরকার হলো গ্রামে পঞ্চায়েত, শহরে পৌরসভা বা কর্পোরেশন। আমরা মনে করি চতুর্থ সরকার হলো আমাদের এই পঞ্চায়েত। এই পঞ্চায়েত ব্যবস্থা আগে সংবিধানে স্বীকৃত ছিল না। মডেল কোঅপারেটিভ অ্যাক্ট আসার পরে কোঅপারেটিভ ব্যবস্থাকেও সমবায় স্বীকৃতি দান করা হয় এবং সমবায়কে আমি মনে করি একটি চতুর্থ সরকার। আমি সমবায়কে মনে করি একটি সমান্তরাল অর্থনীতি, কারণ এই সমবায় ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক স্বনির্ভরতা আমাদের দেশে কার্যকর হয়েছে এবং মহাজনী প্রথা, সুদখোরদের প্রথা, মানি লন্ডারিং এর প্রথা, হাত ধার সুদ্ধারের মধ্য দিয়ে যেভাবে বিগত দিনে নানা স্তরে অত্যাচারী জমিদার যোদ্ধার আপনাদের কাছ থেকে শোষণ করত, সেই শোষণের অবসান ঘটেছে এই কোঅপারেটিভ মুভমেন্টের মধ্য দিয়ে। আমার রাজনৈতিক পরিচয়, আমি নির্বাচিত প্রতিনিধি, অনেকগুলো বিষয় থাকলেও আমি কিন্তু একদম আমার তরুণ বয়স থেকে আমি কোঅপারেটিভ মুভমেন্টের সঙ্গে যুক্ত। আমি 1993 সালে প্রথম কন্ট্রাক্ট কোঅপারেটিভ ব্যাংকের ডেলিগেট নির্বাচিত হই। 1999 সালে, আজ থেকে 26 বছর আগে, আমাদের কন্টাই ইয়ারডিবির আমি নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিই। 2009 সাল থেকে আমি কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের, যেটা উত্তর পূর্বাঞ্চলের সেরা সমবায় ব্যাংক, তার আমি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি এবং 2014 সাল থেকে আমি বিদ্যাসাগর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের দায়িত্ব পালন করেছি। অর্থাৎ সমবায়ের যে মূল তিনটে জায়গা রয়েছে, একটি আরবান কোঅপারেটিভ, সেখানেও আমার সরাসরি কাজের অভিজ্ঞতা আছে ডিরেক্টর এবং চেয়ারম্যান হিসেবে। দ্বিতীয় হচ্ছে কৃষি সমবায় ব্যাংক, যেটা নাবার্ড এবং রাজ্য ওয়েবস্টার, আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় এআরডিবি গুলো রয়েছে, প্রায় 23-24টা এআরডিবি রয়েছে, যা দীর্ঘদিনের তমলুকের চেয়ারম্যান মেঘনাথ পাল মহোদয় ছিল। গত নির্বাচনেও নন্দীগ্রাম 1 এবং 2 থেকে আমরা এখানে এআরডিবিতে জিতেছি। দুজন ডাইরেক্টরও আমাদের সম মানসিকতা পোষণকারী লোক রয়েছে। আমি সেই সেক্টরেরও চেয়ারম্যান 99 সাল থেকে আমি 25 সাল পর্যন্ত চালিয়েছি। তারপরে আমাদের আরেকটি যে সেক্টর, সেটা হচ্ছে শর্ট টার্মে যারা লোন নেয়, যেমন এখানে তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ রয়েছে, বলাগাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংক রয়েছে, বুকবেড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংক রয়েছে। অবিভক্ত মেদিনীপুর জেলার সবচেয়ে বড় সেন্ট্রাল কোঅপারেটিভ হচ্ছে, যা স্টেট কোঅপারেটিভের অন্তর্গত, সেটা হলো আপনার বিদ্যাসাগর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, যার সমবায় সমিতির সংখ্যা হলো 1500। তারও আমি চেয়ারম্যানের দায়িত্ব দীর্ঘদিন ধরে একটা পুরো টার্ম আমি পালন করেছি। অতএব আমি অভিজ্ঞতার ভিত্তিতে বলতে পারি যে কোঅপারেটিভ মুভমেন্টকে সব সময় রাজনীতির বাইরে রাখা উচিত। কোঅপারেটিভ মুভমেন্টকে এই যে 7 রঙের মর্যাদা রাখা উচিত। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে
মুখ্যমন্ত্রীকে আমরা ক্ষমতায় এনেছিলাম নন্দীগ্রামের মানুষ আত্মবলিদান দিয়ে। তিনি না বুঝেন কোঅপারেটিভ, না জানেন কোঅপারেটিভ। তিনি তো একটা সময় তিনি বলে দিয়েছিলেন যে 112 চলবে না, অর্থাৎ জমি মর্গেজ রেখে যে লোন সবাই সমিতিগুলো দেয়, অনাদায়ী হলে তাকে ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল, সেটাও বলে দিয়েছিলেন। বোঝেই না কিছু। কোঅপারেটিভ মুভমেন্টটা আমাদের রাজ্যে নষ্ট হয়ে গেছে। গোটা ভারতবর্ষে 8 লক্ষ সমবায় রয়েছে রেজিস্টার, বিভিন্ন সমবায় মিলে। আমাদের এই রাজ্যে সমবায়ের সংখ্যা 6200 মাত্র। একটাও নতুন সমিতিকে অ্যাপ্রুভাল দেওয়া হয়নি। এই রাজ্যে 6200 সমিতির মধ্যে মাত্র 1700 সমিতিতে নির্বাচন হয়েছে। তাও আবার 300-র বেশি সমিতিতে কেস করে নির্বাচন হয়েছে। আবার হাজারখানিক সমিতিতে নমিনেশন করতে দেওয়া হয়নি। পুলিশ দিয়ে নির্দিষ্ট একটা গুন্ডাদের দিয়ে তাদেরকে সমবায়দেরকে ভোট দিতে দেওয়া হয়নি। যেমন কিছুদিন আগে কোঅপারেটিভ ব্যাংকের ভোট হয়েছিল নন্দকুমারে, মহারাজা নন্দকুমারে। হঠাৎ করে কিছু লোক ঢুকে হিড়িয়াতেও তাই করেছে। সুকুমার বেরা সাক্ষী। সেখানে যারা কোঅপারেটিভের বানান লিখতে পারবে না, কোঅপারেটিভ কি জানে না, সেই সমস্ত লাল চুল কানে দুল, ছিঁড়া জিন্স পরা, সেই সমস্ত মদখর মাতাল গুন্ডাদেরকে পাঠিয়ে, বিশেষ ক্যাটাগরির গুন্ডা পাঠিয়ে কোঅপারেটিভের ভোটও দখল করে ফেলা হয়। আমাদের এখানে নন্দীগ্রাম 1-এ তমলুক এআরটিভি নির্বাচনের দিন দুপুরবেলা ভোটারদেরকে ছত্রভঙ্গ করার জন্য ভোট নন্দীগ্রামে 1-এ কোথাও স্থান পাওয়া যায়নি। সীতানন্দ কলেজ ছিল না, বিএনপি এত বড় স্কুল ছিল না, গার্লস স্কুল ছিল না, সব বাদ দিয়ে নিয়ে গেছে কাঞ্চনপুরে। কাঞ্চনপুর শামসাবাদে, যেহেতু সেখানে মুসলিম সংখ্যা বেশি থাকে, এরা মুসলিমদেরকে ভরসা করে। যদিও বিহারের নির্বাচন, দিল্লির নির্বাচন প্রমাণ করেছে শিক্ষিত মুসলিম, রাষ্ট্রবাদী মুসলিম, তারা এদের চক্করে পড়ার লোক নয়। এখানে মাসুদের মতো ছেলে দাঁড়িয়ে আছে রাজারাম চকের কেন্নাবাড়ি, একটা টাওয়ারে কাজ করত, ও টাওয়ারে কাজ নিয়ে নিয়েছে, কিন্তু আত্মসমর্পণ করেনি। এরকম সংখ্যায় লোক রয়েছে। এখানে আমাদের মহিলারাও কিছু এসেছে, আমি দেখতে পাচ্ছি। আজকে সেখানে ভোটারদের উপরে বোম ফেলা হয়। মামনি জানা আমাদের মহিলা নেত্রী, তিনি বোমের যে স্প্রিন্টার তার আঘাতে আক্রান্ত হয়, একবারে ভোটারদের উপরে বোম ফেলে। সবাই দেখেছে, টিভিতে দেখিয়েছে। এই জিনিস সমবায় আমি দেখিনি। আমি সিপিএম এর আমলে সমবায় ভোট করেছি, আমি তাদের প্রতাপ দেখেছি। তাদের হাতেও 235টা এমএলএ ছিল, তাদের হাতেও 39টা 37টা এমপি ছিল। আমি তাদের সময় দেখেছি, কিন্তু এরা এই যে সর্বভোগ তৃণমূল, এর সব খাবে। পাঠাগার কমিটি নিবে, ভাই ভাই কমিটি কোথায় আছে, শনি পূজা কমিটি কোথায় আছে, সব এদের চাই। সংঘের নির্বাচন মহিলাদেরকেও প্রভাবিত করে। নন্দীগ্রাম ছেড়ে দিতে পারে না, টাইট করে দেন আপনারা, অন্য জায়গায় করে, লুট করে। তাই সমবায়কে এরা কলুষিত করেছে। এই কলুষণ থেকে বাঁচাতে গেলে সমবায়কে, পশ্চিমবাংলার সমবায়কে গুজরাটের আমলের মতো, ইফকোর মতো যদি প্রাণবন্ত করতে হয়, তাহলে এই সরকারকে 26 সালে পরিবর্তন করতে হবে। শুধু সমবায় সপ্তাহ পালন নয়, আজকে শপথ নিয়ে যেতে হবে, এদেরকে তাড়াবো আমরা সমবায়গুলোকে বাঁচানোর জন্য। স্টেট কোঅপারেটিভ ব্যাংকে ভোট হয় না কেন? মমতা ব্যানার্জি জবাব দাও। ওয়েবসাইটে নির্বাচন হয় না কেন? মমতা ব্যানার্জি জবাব দাও। অডিটররা এত টাকা নেয় কেন? মমতা ব্যানার্জি জবাব দাও। ইনসেন্টিভ পেঁয়াজ কেন্দ্র দিলেও এসএইচজি গ্রুপ এবং সমবায় পায় না কেন? মমতা ব্যানার্জি জবাব দাও। ইন্টারেস্ট সাবসিডি কেন্দ্রীয় সরকার গত বছর পর্যন্ত দিয়ে দিয়েছে, কেন আমরা 98 সালের পর থেকে ইন্টারেস্ট সাবসিডি পাই না? তার জবাব মমতা ব্যানার্জিকে দিতে হবে।
আজকে পশ্চিম বাংলার এসএইচজি গ্রুপের মায়েরা এই আওয়াজ তুলতে হবে। আজকে গোটা ভারতে লাখপতি দিদি এসএইচজি গ্রুপে নরেন্দ্র মোদীজি করেছেন। উড়িষ্যাতে সুভদ্রা যোজনায় মহিলাদের স্বনির্ভর করার জন্য 50,000 টাকা করে বছরে দিচ্ছে উড়িষ্যার বিজেপি সরকার। কেন পশ্চিমবঙ্গে 500-700 টাকার ভাতা দিয়ে তোদের ভাতা দিয়ে ভোট দিবিনি মানে বাপের টাকা, ট্যাক্সের টাকা থেকে দেওয়া হয়। ময়নাতে তো আবার দুটো অঞ্চলে ভাতা বন্ধ করেছে, আমরা কানমুড়ে আদায় করব, ওটা সরকারের টাকা, এটা যেন মাথায় থাকে। আজকে পশ্চিম বাংলায় মহিলাদের স্বনির্ভর করা হয় না। 349 টাকা তো মোবাইল ফোনে রিচার্জ করতে যায়, এ টাকায় কি হয়? মোটা চালের কুইন্টাল তো 3,500 টাকা কুইন্টাল। আজকে এই টাকায় কিছু হয় না, কিন্তু আজকে অন্য রাজ্যগুলো এগোচ্ছে। বিহারে নীতিশ কুমারজি এই 3 মাস আগে সব এসএইচজি গ্রুপের মায়েদের অ্যাকাউন্টে, প্রত্যেকের অ্যাকাউন্টে 10,000 করে টাকা তিনি ঢুকিয়ে দিয়েছিলেন, যাতে এসএইচজি গ্রুপের মায়েরা তাদের কাজ করতে পারে, হাতের কাজ করতে পারে। মালা তৈরির কাজ, পুতুল তৈরির কাজ, বেতের ঝুড়ি তৈরির কাজ, শাড়িতে নকশা করার কাজ, নকশা বড়ি তৈরির কাজ, অনেক হাতের কাজ আমাদের মা বোনে দিদিরা পায়। অন্য রাজ্যে তাদেরকে স্বনির্ভর করার কাজ নরেন্দ্র মোদীজি করছেন, বিজেপির মুখ্যমন্ত্রীরা করছেন। আর এই রাজ্যে ভাতাকে ভিক্ষার মতো ছুড়ে দিয়ে তোষণের রাজনীতি করে আমাদের এই রাজ্যে মহিলাদের উপরে অভয়া থেকে দুর্গাপুর কোন বোন দিদি কন্যার সুরক্ষা পর্যন্ত নেই। তাই আমি আর কথা বাড়াতে চাই না। আমি নরেন্দ্র মোদীকে ধন্যবাদ দিতে চাই। স্বাধীনতার পরে কেউ কোঅপারেটিভ দপ্তর কেন্দ্রে করেনি, কোঅপারেটিভের দপ্তরই ছিল না, রাজ্যে রাজ্যে সমবায় দপ্তর ছিল। মোদীজি দুটো দপ্তর খুলেছেন তার আমলে, একটা হলো ফিশারি দপ্তর আর একটা হলো সমবায় দপ্তর। আগে সমবায় দপ্তর ছিল কেন্দ্রের কৃষি দপ্তরের অন্তর্গত। বর্তমান প্রধানমন্ত্রী সমবায় দপ্তরকে আলাদা দপ্তরের মর্যাদা দিয়েছেন, আর মন্ত্রীর নামটা হলো অমিত শাহজি। স্বরাষ্ট্র মন্ত্রকের সাথে তিনি এখন সমবায়ের মন্ত্রী। আমি নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ দেব। আগে এসএইচজি গ্রুপে 10% ছিল সাবসিডি, এখন 30% সাবসিডি দিয়েছে। আগে 4% ইন্টারেস্ট ছিল, এখন 2% ইন্টারেস্ট হয়েছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আপনারা সুফল পাচ্ছেন না। প্রত্যেকটি রেজিস্টার্ড সমিতি বছরে 5,000 টাকা করে একবার পান। এটা কিন্তু পিসির টাকা নয়, এটা যে আপনাদের অ্যাকাউন্টে আসে, এটা কেন্দ্রের টাকা। আপনাদেরকে ইনসেন্টিভিয়াস দেওয়া হয়, অর্থাৎ উৎসাহবর্ধক টাকা দেওয়া হয়। তৃণমূল সরকার টাকাটা হাতে রাখে, ঠিক ভোটের 15 দিন আগে অ্যাকাউন্টে ঢোকায়, আর দালালগুলো বাড়ি বাড়ি গিয়ে বলে দিদি তোদের টাকা ঢুকিয়ে দিয়েছে তো, পরের ধনে পর্দা নেই। এই স্টিকার পিসি, তাই বলে গেলাম, এই সুবিধাগুলো ভারত সরকার নরেন্দ্র মোদী দিয়েছে। আমরা এখান থেকে আওয়াজ তুলব, পঞ্চায়েতের এসএইচজি গ্রুপ রিভলভিং ফান্ড পায়, মিড ডে মিলের রান্না করার সুযোগ পায়, ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকার যে পোশাক দেয় শিক্ষা দপ্তর, সেই শিক্ষা দপ্তরের পোশাক সেলাই করার কাজ পায়। কিন্তু সমবায়ের মাধ্যমে যে এসএইচজি গ্রুপ, তারা এই সুযোগ থেকে বঞ্চিত। আমরা আবেদন করব যে পঞ্চায়েতের এসএইচজি গ্রুপের যে সম্মান মর্যাদা অধিকার পাচ্ছেন, সমবায়ের এসএইচজি গ্রুপের মা বোন দিদিরা যাতে সমান মর্যাদা পায়, এটাই আমরা আজকে বলব। সমবায় শক্তিশালী হোক, সমবায় জয়যাত্রা এগিয়ে চলুক, সমবায়ের মধ্য দিয়ে কর্মসংস্থান হোক। এই রাজ্যে 60-70 লক্ষ যুবক
তাদের স্ত্রী পুত্র কন্যা ছেড়ে বাবা মাকে রেখে বাইরের রাজ্যে গিয়ে পড়ে আছে। আমরা বিকল্প অর্থনীতি কর্মসংস্থান হিসেবে যদি মার্কেটিং সমবায় সবকে তৈরি করতে পারি, পিএমইজিপির মাধ্যমে তাদেরকে অর্থ ব্যবস্থা করে দিতে পারি, তাহলে তাদেরকেও আমরা বাড়িতে ফিরিয়ে এনে তাদেরকে কাজ দিতে পারব। আমি সম্প্রতি 3টে বাড়িতে গেলাম, চোখে জল রাখার জায়গা নেই। একটি বিরুলিয়াতে, গুজরাটে আপনার কাজ করতে গিয়ে আপনার বিস্ফোরণে মারা গেছে কেরালাতে, আরেকটি গেলাম, দুটি গেলাম কালীচরণপুরে। তারা গুজরাট থেকে কাজ করতে গিয়ে গ্যাস চেম্বার বিস্ফোরণ হয়ে এসছে। একটা কেরালা, দুটো গুজরাট। একদম ছোট ছোট বাচ্চা ছেলে, সব একদম ছোট বাচ্চা, একটা তো আনমেরে। তাই আজকে আমাদের এই বিধানসভা কেন্দ্রে আমরা বুঝতে পারি না, এখানকারও 17টা অঞ্চলে 30,000 যুবক পেটের টানে তারা বাইরের রাজ্যে পড়ে আছে। তাদের হয়তো ডেলি ভাত খেতে পারে না, তাদের খাদ্যাভ্যাস এখানে একরকম, ওখানে হয়তো অন্যরকম খাদ্য খেয়ে থাকতে হয়, থাকার জায়গা হয়তো নেই, ফ্লাইওভারের নিচে শুয়ে থাকতে হয়, তাদের 8 ঘন্টার জায়গায় হয়তো 14 ঘন্টা কাজ করতে হয়, খুব কষ্ট হয়। তাই শুধু পঞ্চায়েত সরকার নয়, সমবায়কে শক্তিশালী করে আগামী দিনে আমরা আমাদের বাড়ির যুবকদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করব, এই প্রার্থনা রেখে সকলকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আগামীকাল 15ই নভেম্বর জনজাতি গৌরব দিবস, ভগবান বিরসা মুন্ডার 150তম তার আবির্ভাব দিবস বা জন্ম জয়ন্তী। আমি সকলকে জনজাতি গৌরব দিবসের শুভেচ্ছা জোহার জানিয়ে আপনাদের সমবায়ের 7 রঙা অভিনন্দন জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম। জয়তু সমবায়, জয়তু সমবায়, জয়তু সমবায়। বন্দে মাতরম। ভারত মাতা কি, ভারত মাতা কি। সুকুমার বেরা মহোদয়কে ধন্যবাদ দিয়ে কর্মসূচি সমাপ্তি ঘোষণা। সম্মানীয়